স্পাইনাল স্টেনোসিস এই সিচুয়েশনটি বলতে আসলে আমরা কি বুঝে থাকি? সমস্যাটা হয় বয়সের সঙ্গে, সঙ্গে। বয়সের সঙ্গে, সঙ্গে আমাদের এই স্পাইনের মেরুদণ্ডের মাঝ দিয়ে যে আ সরু একটি জায়গা লম্বালম্বিভাবে নেমে যায়। ভিতরে থাকে স্পাইনাল কর্ড, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। এই যে আমরা হাত-পা নাড়ি, হাঁটি, সবকিছু কন্ট্রোল করে। ডক্টর মৃধাল, শুরুতেই আমরা আবারও একটু বেসিক আলোচনাগুলো করতে চাচ্ছি। শুরুতেই জানতে চাচ্ছি যে স্পাইনাল স্টেনোসিস এই সিচুয়েশনটি বলতে আসলে আমরা কি বুঝে থাকি? খুব সুন্দর প্রশ্ন। আমাদের শরীরে আমাদের ভার্টিব্রা রয়েছে বা স্পাইনাল কলাম রয়েছে। স্পাইনাল কলামটা শুরু হয় আম মাথার ঠিক নিচ থেকে এবং শেষ হয় আমাদের আম একেবারে কক্সিসের কাছাকাছি। এই এই কলামটা খুব শক্ত একটা কলাম, আবার ফ্লেক্সিবল। এই কলামটা খুব দরকার আমাদের, কারণ এর ভিতরে থাকে স্পাইনাল কর্ড, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। এই যে আমরা হাত-পা নাড়ি, হাঁটি, সবকিছু কন্ট্রোল করে এই স্পাইনাল কর্ড। ব্রেইন মূলত কন্ট্রোল করে, কিন্তু এই সিগন্যালগুলো সেন্ড করে স্পাইনাল কর্ডের মাধ্যমে। এখন এই যে বোনগুলো রয়েছে এগুলো ফ্লেক্সিবল, এর মাঝখানে থাকে স্পাইনাল কর্ডটা। কিন্তু বোনগুলো মাঝে, মাঝে একটু বেড়ে যেতে পারে। আম আ আর এর চারিদিকে যে স্পাইন গুলো থাকে সেগুলো অনেক সময় ভেঙে যেতে পারে, বা এর প্রত্যেকটা ভার্টিব্রার মাঝখানে একটা ডিস্ক থাকে। দুটো ভার্টিব্রার মাঝখানে একটা ডিস্ক থাকে। সেই ডিস্কটা বয়সের সঙ্গে, সঙ্গে শক্ত হয়ে যায়। অনেক সময় পড়ে গেলে বা অ্যাক্সিডেন্ট হলে আ ডিস্ক প্রলাপস হয়ে যায় বা হার্নিয়েশন হয়। তখন আমাদের স্পাইনাল কানাল, যেটা থেকে স্পাইনাল কর্ডটা নিচের দিকে যায়, সেটা ন্যারো হয়ে যায়। আর ন্যারো হয়ে গেলেই আমাদের অনেক সিম্পটম হতে পারে। এই ন্যারোটা হতে পারে বিভিন্ন জায়গায়। আমরা বলি আম সার্ভিক্যাল স্পাইনাল স্টেনোসিস। আমাদের ঘাড়ে বা নেকের কাছে যদি হয়, তখন আমরা এটাকে বলি সার্ভিক্যাল স্পাইনাল স্টেনোসিস। যদি এটা থোরাসিক কলামে হয়, যে আমাদের ফুসফুসের পিছনে, চেস্টের পিছনে যে জায়গা, হার্টের পিছনে যে জায়গাটা রয়েছে, ওটাকে আমরা থোরাসিক কলাম বলি। ওখানে যদি হয় তখন আমরা বলি থোরাসিক স্পাইনাল স্টেনোসিস। আর সবচেয়ে কমন যে জায়গাটায় হয় সেটা হলো লাম্বার বা লোয়ার ব্যাক। নিচের অংশে যদি হয় তখন আমরা বলি লাম্বার স্পাইনাল স্টেনোসিস। এখন এই স্পাইনাল স্টেনোসিস আবার বিভিন্ন ভাগে আমরা ভাগ করি। একটা হলো ফোরামিনাল স্টেনোসিস, আমরা অনেক সময় বলি। নার্ভগুলো স্পাইনাল কর্ড থেকে বেরিয়ে যায়, বেরিয়ে বিভিন্ন জায়গায় আমাদের হাতে, পায়ে, আমাদের চেস্টে, সমগ্র শরীরে ছড়িয়ে পড়ে। এই যখন বেরিয়ে যায় এটা যায় একটা ছিদ্রের মাঝখান থেকে। এই ছিদ্রটা যদি ন্যারো হয়ে যায় তখন এখানে নার্ভের উপর খুব প্রেশার পড়ে। আর তখনই আমরা বলি আম আ এই স্টেনোসিসটাকে আমরা বলি ফোরামিনাল স্টেনোসিস। ধন্যবাদ। এই যে আপনি বললেন যে আসলে স্পাইনাল ক্যানেল বা মেরুদণ্ডের মাঝ দিয়ে যে সরু একটি জায়গা লম্বালম্বিভাবে নেমে যায়। আমরা জানি যে মেরুদণ্ডের ভিতরে অনেকগুলো ডিস্ক থাকে এবং এই ডিস্কগুলোর মাঝখান দিয়ে আসলে আমাদের শরীরের যে নার্ভ এগুলো পাস করে। তো এই নার্ভ ক্যানেল যখন আসলে ন্যারো হয়ে যাচ্ছে তখন এটা নার্ভগুলোকে প্রেশার দিচ্ছে এবং সেখান থেকে কিন্তু পেশেন্টের অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে। এমনকি পেশেন্টের হাঁটা চলা বা আ টয়লেট করা এই ধরনের ইস্যুও চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে। কারো ক্ষেত্রে কিন্তু সিচুয়েশনটা আসলে মাইল্ড থাকে। কিন্তু কারো ক্ষেত্রে এটা অনেক সিভিয়ার হয়ে যায়। তো এর কি কোনো কারণ আমরা স্পেসিফিক ভাবে বের করতে পেরেছি যে কেন আসলে এই ন্যারোইং টা হচ্ছে? আপনি বললেন যে বনি স্পার বা এ ধরনের আরো অনেক সিচুয়েশন আছে। কিন্তু এটা তো সবার ক্ষেত্রে হচ্ছে না। তাহলে রিস্ক ফ্যাক্টর গুলো কি? কাদের ক্ষেত্রে এটা হবার সম্ভাবনা থাকে? এবং কারা কমনলি এই সিচুয়েশন গুলো এক্সপেরিয়েন্স করছে? এবং একই সাথে জানতে চাইবো যে কোনো প্রিভেন্টিভ মেজার্স কি আমরা সাজেস্ট করছি কিনা? খুব ভালো প্রশ্ন। আম
ব্যাপারটা হলো এই সমস্যাটা হয় বয়সের সঙ্গে সঙ্গে। বয়সের সঙ্গে সঙ্গে আমাদের এই স্পাইনের ওয়্যার অ্যান্ড টিয়ার যেটাকে বলি আমরা, মানে ক্ষয় হয়ে যায়, আবার নতুন করে তৈরি হয়। নতুন করে যদি কিছু তৈরি হয় তখন সেটাকে স্কারের মতো একটা ফর্ম করে, একটু একটু বড় হয়ে যায়। এই জন্য এটা হয়। ওই স্কার টিস্যু যেখানে থাকে, স্কার টিস্যুটা ন্যারো করে দেয় ক্যানালগুলোকে, এই জন্য এটা হয়। এর কারণ আমরা দেখি মূলত যাদের যাদের কোনো অ্যাক্সিডেন্ট আছে জীবনে, কার অ্যাক্সিডেন্ট হলো বা কোথাও পড়ে গিয়ে ব্যথা পেলো, তখন আমরা অনেক সময় টেক কেয়ার করি না, ভাবি যে ঠিক হয়ে যাবে, কিন্তু পরে দেখা যায় এই কারণটাই আমাদের স্পাইনাল স্টেনোসিস করে দিয়েছে। যদি কারোর বারবার সার্জারি হয় অন্য কোনো কারণে, ডিস্ক হার্নিয়েশনের জন্য বা অন্য কোনো কারণে যদি সার্জারি হয়, তখন আমরা দেখি তাদের ক্ষেত্রে স্পাইনাল স্টেনোসিসটা বেশি হয়। তাদের আম, আম, ওই যে স্কার টিস্যু ফর্মেশন হয়ে স্পাইনাল স্টেনোসিস হয়। তারপরে আমরা দেখি যাদের ফ্যামিলি হিস্টোরি রয়েছে, সেক্ষেত্রে আমরা দেখি তাদের একটু বেশি হয়। যাদের বাবা মায়ের এগুলো রয়েছে তাদের আমরা খেয়াল করি যে পরবর্তী জীবনে তাদের আম, হয়ে থাকে। আমরা তো আসলে বাবা মায়ের প্রতিচ্ছবি, সুতরাং বাবা মা দেখতে যেমন হয় আমরা তেমনি দেখতে হই, আমাদের রোগগুলো ঠিক তেমনি হয়। এই জন্য বাবা মার থাকলে আমাদের সম্ভাবনাটা বেশি থাকে। আম, আর টিউমার যদি কারোর হয়, সেটায় অনেক সময় এটা একটা বড় রিস্ক ফ্যাক্টর। যাদের আমরা বললাম যে ফ্র্যাকচার যাদের একবার হয়েছে তাদের ক্ষেত্রে হতে পারে। আর যাদের আর্থ্রাইটিস থাকে, রমাটয়েড আর্থ্রাইটিস বা অন্য কোনো আর্থ্রাইটিস যদি থাকে, লুপাস বা এই ধরনের রোগ যদি থাকে, তাদের ক্ষেত্রে আমরা এটা দেখি বেশি হচ্ছে। যাদের ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে বা অস্টিওপরোসিস যদি থাকে, তখন আমরা তাদের দেখি যে তাদের অনেক সময় স্পাইনগুলো ছোট হয়ে যায়, ন্যারো হয়ে যায়, আর তখন এই স্পাইনাল স্টেনোসিসটা আমরা দেখতে পাই। এইগুলো হলো মূলত কারণ। তুমি জিজ্ঞেস করেছিলে এটা প্রিভেনশন করা যায় কিনা। জি। খুব ভালো একটা প্রশ্ন। আসলে প্রিভেনশনের তেমন কোনো পদ্ধতি নেই। তবু আমরা যেটা বলি, যাদের ফ্যামিলি হিস্টোরি রয়েছে তাদের ক্ষেত্রে আমরা বলি যে আপনার আগে থেকে সচেতন হয়ে যেতে হবে। আপনার ভাইটামিন ডি এবং অন্য ভাইটামিনগুলোর লেভেল কত আছে সেটা মেজার করতে হবে। যদি আপনার শরীরে ইউরিক অ্যাসিড বেশি থাকে বা গাউট থাকে, সেটাকে কমিয়ে রাখতে হবে। আম, তারপরে জীবন চলার ক্ষেত্রে আমরা যেটা বলি যে আমরা তো আহ, আমেরিকাতে যারা থাকি তারা বিশেষ করে সোফায় বসে টেলিভিশন দেখতে পছন্দ করি। কিন্তু সোফায় বসাটাই খুব আম, খুব ডেঞ্জারাস একটা ব্যাপার। যাদের স্পাইনাল স্টেনোসিস রয়েছে তারা সাধারণত চেষ্টা করবেন সোফায় না বসতে। যদি বসেনও, খুব অল্প সময় বসে উঠে যেতে হবে। তাদের চেষ্টা করতে হবে একটু হাই চেয়ারে বসতে। আমাদের জীবন তো এখন একটু সুন্দর হয়ে গেছে, আর আমরা অনেকদিন বেঁচে থাকি, তাই আমাদের স্পাইনটাকে শক্ত রাখতে হবে। এই জন্য আমরা যদি বসে থাকি হাই চেয়ারে যখন বসতে হয়, কিন্তু একসঙ্গে 1 ঘন্টা বা 15 মিনিটের বেশি বসা ঠিক না। আপনাকে উঠতে হবে, হাঁটতে হবে। যাদের বিশেষ করে ফ্যামিলি হিস্টোরি রয়েছে তাদের হাঁটাচলা করতে হবে খুব বেশি। তখন দেখা যায় যে আমরা এটা কমিয়ে রাখতে পারি। আম, আহ, এই ধরনের বিভিন্ন কিছু করে আমরা আর কি প্রোটেক্ট করতে পারি। যদি আপনার কখনো অ্যাক্সিডেন্ট হয় বা বারবার সার্জারি হচ্ছে কোনো ব্যাকে বা কিছুতে, তখন আপনারা সেইটাকে ম্যানেজ করতে পারেন। ডাক্তারকে আগে থেকে বলে দিতে পারেন যে আমার কিন্তু ফ্যামিলি হিস্টোরি স্পাইনাল স্টেনোসিস রয়েছে। ওনারা তখন একটু অন্য রকম ভাবে ট্রিট করতে পারে, ওপেনিংটাকে আরো বেশি বড় করে দিতে পারে। এমন কিছু করা যেতে পারে আর কি। এই ধরনের আহ, ব্যাপার, এই ধরনের আম, প্রতিরোধ নিলে আমরা অনেক সময় নিজেকে এই ক্রিপলিং কন্ডিশন থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি।